নাসিরউদ্দিন কমিশনের পথ চলা শুরু। সাহস অভিজ্ঞতা দিয়ে মোকাবিলা করতে চান চ্যালেঞ্জ। সুষ্ঠু ভোট আয়োজনে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা সিইসির। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে ইসি, আশা বিএনপির। সংস্কারের আগেই নিয়োগ হওয়ায় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। ইসিতে নিয়োগ তারা শপথ নিয়েছে, সেই শপথের জায়গা থেকে আমরা তার তীব্র প্রতিবাদ করছি। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এই প্রক্রিয়ার মধ্যে আমরা সামনের আগামীর বাংলাদেশটা সুন্দরভাবে দেখতে চাই। শপথ নেওয়ার পরবর্তী কার্যক্রম যেগুলো আছে সেগুলো তারা আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ব্যাটারি চালিত রিকশা চালকদের গণ অবস্থানে দিনভর যানজটে ভোগান্তি। 12 দফা আদায়ে কালো কর্মসূচি। ট্রাফিক ব্যবস্থাপনায় অবসরপ্রাপ্তদের নিয়ে হবে কমিউনিটি পুলিশ। 5 বিসিএসে নিয়োগ পাবেন 18,000-এর বেশি, জানালেন জনপ্রশাসন সচিব। 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময়সীমা। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ। আগামী বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এবং ডেঙ্গুতে একদিনে শিশুসহ 11 জনের মৃত্যু। চলতি মৌসুমে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড। 5 জন ঢাকা উত্তর সিটির বাসিন্দা। হাসপাতালে ভর্তি আরও 1079 জন। যাত্রা শুরু হলো নাসিরউদ্দিন কমিশনের। শপথ নিয়েই দায়িত্বে যোগ দিলেন নতুন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতির প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়ে চাইলেন রাজনৈতিক দলগুলোর সহযোগিতা। এর আগে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিযুক্ত নির্বাচন কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি। শপথ নিয়েই নির্বাচন ভবনে নতুন সিইসি এএমএম নাসিরউদ্দিন সহ 5 কমিশনার। এ সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচন কমিশনের কর্মকর্তারা। নিজেদের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি পর্ব আর আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে আসেন সিইসির নেতৃত্বে 4 কমিশনার। সিইসি বলেন, ক্রান্তিকালে জাতির এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবেলার সাহস ও অভিজ্ঞতা নিয়েই কাজ করবে নতুন কমিশন। মানুষ তো এখন ভোটের নাম শুনলে নাক ছিটকায়, বলে দূর এগুলো গিয়ে লাভ কি হবে, ভোট তো এমনি হয়ে যাবে। এর যে মানুষের যে আগ্রহ যেটা নষ্ট হয়ে গেছে ভোটের প্রতি, সেটাকে পুনরায় রেস্টোর করা, এইখানে তো আপনাদের ভূমিকা লাগবে। এবং আমরা যে খাস নিয়তে কাজ করতেছি, এটা মানুষকে জানানোটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়বে। এ সময় সাংবাদিকদের প্রশ্নে আসে ত্রয়োদশ নির্বাচন প্রসঙ্গ। নতুন সিইসির জবাব, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে হবে দিনক্ষণ ঘোষণা। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। ভোটের মাঠে আওয়ামী লীগের অবস্থান কি হবে, সেই প্রশ্নও ছিল গণমাধ্যম কর্মীদের। সিইসির বার্তা, চলমান বিতর্কের অবসান হলেই সিদ্ধান্ত। আওয়ামী লীগের এবং তার যে আরো জোটের মধ্যে বোধ আর 10-12টা আছে, তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমরাও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরো দেরি আছে। তো এর আগে রোববার দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের কাছে শপথ নেন সিইসি সহ নবনিযুক্ত 5 কমিশনার। এ সময় কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রধান বিচারপতি। শপথ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিইসি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ নবগঠিত কমিশন। এজন্য রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা দরকার। রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা 15-16 বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই, আমরা অবাধে ভোট দিতে চাই, সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং
তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করব। নাসিরউদ্দিন কমিশনের অধীনেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নতুন এই কমিশনের উপর এখন পর্যন্ত আস্থা রাখছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন ইসি। বিকেলে তুরস্কের রাষ্ট্রদূত রামেস সেনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছেন দেশি বিদেশি স্টেক হোল্ডাররা। এদিনের বৈঠকে চিকিৎসা, পর্যটন, ব্যবসা বাণিজ্য খাতে অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু। এছাড়াও আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে তুরস্ক কাজ করতে চায় বলে জানান বিএনপির নেতা। স্টেক হোল্ডাররা সবাই অপেক্ষা করছে ডেমোক্রেটিক অর্ডারে বাংলাদেশ কবে যাবে। আজকের স্বপ্ন পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই একটা ভালো স্টেপ, ভালো মেসেজ যাবে। আশা করি আমরা জনগণের প্রত্যাশা পূরণে সফল হবে। একটা সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যত দ্রুত সম্ভব এগিয়ে যাবে। আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা প্রবলেম সলভ করার জন্য তার কি বাংলাদেশ আমরা সবাই একসাথে কাজ করার জন্য আগামী দিনে এটা একটা চিন্তা আছে। এটা আশা করি আগামী দিনে আমরা করতে পারব। সংস্কার কমিশনের প্রস্তাবের আগেই আওয়ামী লীগের আইনে ইসি গঠন করে ছাত্র জনতার অভ্যুত্থানকে কলঙ্কিত করেছে অন্তর্বর্তী সরকার। এমন অভিযোগ তুলে নতুন কমিশন প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি। অভ্যুত্থানের আদর্শের বাইরে কিছু করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি দেন সংগঠনটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কমিটির নেতারা। 2022 সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে আইনের অধীনে ব্যালট বাক্স ডাকাতি করে জনগণের ভোটাধিকার হরণ করেছিল, সেই একই আইনের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছে। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছি এবং তাদের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছি। এই পচাগলা যে ইলেকশন কমিশন রয়েছে এবং তার যে কায়দা কানুন রয়েছে, সেই জায়গা থেকে এটাকে যদি সঠিকভাবে পুনর্বিন্যাস না করে আগামী কোনো ইলেকশন হয়, সেই ইলেকশনে এই শহীদদের সাথে বেইমানি হবে। অতীতের কমিশনগুলো কলঙ্কজনক নির্বাচন আয়োজন করে তারা শপথ ভঙ্গ ও সংবিধান বিরোধী কাজ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে নির্বাচন ভবনে বুদ্ধিজীবী, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বদিউল আলম বলেন, বৈঠকে সাবেক ইসির বিচারের কথা উঠেছে। এছাড়াও বৈঠকে উঠে এসেছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা, যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ইসির স্বাধীনতা নিশ্চিত করা, না ভোট চালু করার প্রয়োজনীয়তা। এ সময় অংশীজনরা জানান, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে দেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। নারীর জন্য সরাসরি আসন রাখা ও নির্বাচন কমিশনের আইন পরিবর্তনের প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা করেন বক্তারা। এ সময় স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণ করার পরামর্শ দেওয়া হয়। ইলেকশন কমিশনের যে স্বাধীনতা, স্বাধীন সত্তা, সেটা সম্পর্কে আমি বলেছি এবং নির্বাচনে আইসিটি ব্যবহার এই বিষয়ে কথা বলেছি। দুই কক্ষ বিশিষ্ট যদি আইনসভা হয় তাহলে ও দায়বদ্ধতার জায়গাটা বেশি, পরিসরটা আরো বড় হবে। আমি তাদেরকে প্রস্তাবনা দিলাম যে আপনাদের মধ্যে একটা বিচারের একটা ব্যবস্থা যদি রাখা যায়, যে তারাই এই নির্বাচন কমিশনে এটা বিচার করবে। অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, রুট পারমিট সহ 12 দফা দাবিতে আজও গণ অবস্থান কর্মসূচি পালন করেছে রিক্সা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়ন। জাতীয় প্রেসক্লাব এলাকা ছাড়াও মোহাম্মদপুর, যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন অটো চালকরা। আগামীকালের মধ্যে ইতিবাচক সিদ্ধান্ত না এলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। এদিকে গণ অবস্থানের কারণে রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। দ্রুত এর যৌক্তিক সমাধান চান নগরবাসী। জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা পুরোটাই ব্যাটারি চালিত রিক্সা চালক ও শ্রমিকদের দখলে, বন্ধ যান চলাচল।
রিকশা, ভ্যান, ইজি বাইক শ্রমিক ইউনিয়নের পূর্ব ঘোষিত গণ অবস্থান কর্মসূচিতে যোগ দিতে রোববার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন অটো চালক ও শ্রমিকরা। লোকারণ্য হয়ে ওঠে প্রেস ক্লাব এলাকা। বৈষম্যহীন সমাজ ব্যবস্থার প্রত্যয় এখানে তৈরি হয়েছে, সেই ব্যবস্থা আমরা কায়েম করব। ছাত্র জনতার অভ্যুত্থানে ২৪ জন রিকশা চালক নিহত হয়েছেন জানিয়ে বক্তারা বলেন দিতে হবে আর্থিক ক্ষতিপূরণ। বৈষম্য চলবে না, কৃষকের সাথে বৈষম্য চলবে না, এই কারণে আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু আজ গণঅভ্যুত্থানের যে চেতনা সেইটাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। এই মানুষের মর্যাদা আমাদের রিকশা চালক ভাইদেরকে দিতে হবে। তাদের অবস্থানের কারণে প্রেস ক্লাব, শাহবাগ, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট। দ্রুত এ সমস্যার যৌক্তিক সমাধানের পরামর্শ যাত্রীদের। এই গন্ডগোল চলতে আছে, এই জন্য যাইতেছে হাইটে। সব বন্ধ, কেমনে যাব? ক্যাম্পাসে যেতে আমার সমস্যা হচ্ছে, আবার মাঝে পরীক্ষা চলছে। রাস্তা গাড়ি চলতেই আসছে না, খুবই ভয়াবহ অবস্থা। মানুষের এই ভোগান্তি কবে দূর হবে? অতি তাড়াতাড়ি এটা ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান সরকারকে আমরা আহ্বান করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অটোরিকশার বিষয়ে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে কাজ করবে মন্ত্রণালয়। সচিবালয়ে তিনি আরও জানান, ট্রাফিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ অবসরপ্রাপ্ত সেনা, পুলিশ, আনসারদের নিয়ে গঠন করা হবে কমিউনিটি পুলিশ। কাজে লাগানো হবে শিক্ষার্থীদেরও। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। ৪৩ থেকে ৪৭তম পর্যন্ত ৫ বিসিএস এর মাধ্যমে সব মিলিয়ে ১৮,১৪৯ জন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, শিগগিরই প্রক্রিয়া শুরু হবে। এছাড়া বঞ্চিতদের পদোন্নতির পাশাপাশি ডিসি নিয়োগে তালিকা তৈরির কাজও শুরু হয়েছে বলে জানানো হয়। জনপ্রশাসন সচিব বলেন, সম্পদের হিসাব দাখিলের সময়সীমা থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সরকারি চাকরিতে নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পাশাপাশি অভ্যুত্থানের পর ক্যাডার সার্ভিস ছেড়ে চলে যান অনেক কর্মকর্তা। ফলে উল্লেখযোগ্য সংখ্যক হারে বেড়েছে শূন্য পদের সংখ্যা। প্রজাতন্ত্রে শূন্য থাকা পদগুলো দ্রুততার সঙ্গে পূরণ করতে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ১ জানুয়ারিতে আমাদের রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এসব নিয়ে সংবাদ সম্মেলন করেন। আমরা ইমিডিয়েট বিসিএস এ ১৮,১৫৪ জনকে নিয়োগ দিতে পারবো। ক্যাডারে হলো ১২,৭১০, নন ক্যাডারে হলো ৫,৪৩৯, ৪৪তম ব্যাচ। এই বিসিএস এ লিখিত পরীক্ষার যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিড করে সকলকেই নতুন করে ভাইবা নেওয়া হবে। পদবঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়েও কথা বলেন সচিব। ডিএস টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে। নতুন ডিসি ফিটলিস্ট এই কাজটা শুরু হবে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান জনপ্রশাসন সচিব। সম্পদ বিবরণীর সংখ্যা হলো ১৫ লাখ, পিয়ন থেকে একেবারে প্রেসিডেন্ট। এটা আমরাও চিন্তা করছি, যেহেতু ওরা ১ মাস বাড়াইছে, আমরাও ১ মাস বাড়ানোর চিন্তা করতেছি। 31 ডিসেম্বর 2024। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রশাসনে চলা অস্থিরতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলেও দাবি মোখলেসুর রহমানের। অনেকটাই গতিবেগ পেয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অবৈধ গ্যাস সংযোগ যেন মৃত্যু ফাঁদ। এবার মিরপুরে অবৈধ গ্যাস লাইনে লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৭ জন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়ছে শিশুসহ একই পরিবারের ৫ সদস্য। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েন তিতাসের কর্মকর্তা। এদিকে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে একটি কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।
মিরপুর 11 নম্বর এলাকার টিনশেডের এই ভাড়া বাসায় স্ত্রী ও 3 সন্তান সহ ঘুমিয়েছিলেন রং মিস্ত্রি আব্দুল খলিল। ভোর 4টার দিকে মশার কয়েল জ্বালাতেই হঠাৎ ঘটে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। খলিল সহ ঝলসে যায় স্ত্রী রুমা, 13 বছরের ছেলে হাফেজ আব্দুল্লাহ, 10 বছরের মোহাম্মদ ও 4 বছরের শিশু সন্তান ইসমাইলের শরীরও। দগ্ধ হন পাশের রুমের শাহজাহান স্বপ্না দম্পতিও। স্থানীয়দের অভিযোগ, বাসার পাশ দিয়ে অবৈধভাবে দেয়া গ্যাস লাইনে লিকেজ ছিল আগে থেকেই। যত্রতত্রভাবে দেয়া এসব অবৈধ গ্যাস লাইনের কারণেই প্রায় ঘটছে দুর্ঘটনা। ওয়ালের লাইনটা যদি মনে করেন বাস্ট হইতো, যে পাশে যে আরো রুমটি ছিল তারা কেউই বাঁচত না। শুক্রবার দিন 8টা বাজে একটা ঘটনা ঘটছে এই জায়গায়। তিতাসের উপরে আমরা খুবই ক্ষিপ্ত। আমরা বৈধভাবে সংযোগ পাচ্ছি না। আমরা তো আর বুঝি না, জানি না যে অবৈধ কোনটা আর বৈধ কোনটা। বাড়িওয়ালা এগুলা করছে, এটা কি আমরা জানি কেউ? খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসে তিতাস গ্যাসের একজন কর্মকর্তা। এ সময় স্থানীয় বাসিন্দাদের তোপের মুখে পড়েন তিনি। অবৈধ দেখার বিষয় তো আমার না, দেখবো অন্য ডিপার্টমেন্ট। আমার কাছে হচ্ছে শুধুমাত্র জরুরি ভিত্তিতে যদি কোনো গ্রাহকের সংযোগ দেওয়া লাগে আমাদের নিজ ঠিকাদারের মাধ্যমে আমি সুপারভাইজ করে কাজটা করে দিই। আজারবাইজানে খুলছে কর্মসংস্থানের নতুন দুয়ার। বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে দেশটি। বছরের শুরুতে ঢাকায় আসবে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দূতাবাস খোলার বিষয়টিও বিবেচনায় রেখেছে বাকু। মার্জিয়া মুমুর রিপোর্ট। ককেশাস অঞ্চলের বৃহত্তম দেশ আজারবাইজান। খনিজ জ্বালানি সমৃদ্ধ ধনী এই দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা বর্তমানে 1000। সাশ্রয়ী ব্যয়ে উচ্চশিক্ষার জন্য দেশটির রাজধানী বাকুর বিশ্ববিদ্যালয়গুলোতে পদচারণা বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। চিপ প্রাইসে ভালো পড়াশোনা করা যায়, এখানের ডিগ্রিটা পুরো ইউরোপে অ্যাকসেপ্টেবল। জ্বালানি বাণিজ্যের পাশাপাশি আজারবাইজানের উল্লেখযোগ্য খাত জাহাজ নির্মাণ শিল্প, যেখানে দক্ষতা দেখিয়ে চলেছে প্রায় 500 বাংলাদেশি কর্মী। 14 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের বৈঠকের পর নতুন সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশি কর্মসংস্থানের ইস্যুতে। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে 2025-এর প্রথম দিকে আজারবাইজান সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরে পাঠাবেন বলে জানান প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। সেখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা, আজারবাইজানে বাংলাদেশ হাইকমিশন প্রতিষ্ঠা করা গেলে আরও উপকৃত হবেন তারা। বাংলাদেশ থেকে যদি কেউ কাজের ভিসা নিয়ে আসতে চায়, এখানে বিভিন্ন ধরনের যেগুলো শিপইয়ার্ড কোম্পানি আছে, ঠিক আছে, এই শিপইয়ার্ড কোম্পানিতে আপনাদের সিভিটা জমা দিতে পারেন, সিভিটা সেন্ড করতে পারেন ইমেলে। যদি ইন ফিউচারে যদি আমাদের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা যদি বাড়ে, তাহলে কাজের সুযোগটাও বাড়বে। এম্বাসি না থাকার কারণে আমাদের মালয়েশিয়া শরণাপন্ন হইতে হয়, একটু সময় লেগে যায়। এর আগে গত 15 জুন বাকুতে বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে প্রথম ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্জিয়া মুমু, বাকু, আজারবাইজান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন নির্বাচন কমিশনের পথ চলা শুরু। বিশ্বাসযোগ্য ভোটের প্রতিশ্রুতি, প্রত্যাশা পূরণে কাজ করার আশা বিএনপির। সংস্কারের আগেই নিয়োগ হয় প্রত্যাখ্যান নাগরিক কমিটির। ব্যাটারি চালিত রিকশা চালকদের গণ অবস্থানে দিনভর যানজটে ভোগান্তি। 12 দফা আদায়ে কালও কর্মসূচি। ট্রাফিক ব্যবস্থাপনায় অবসরপ্রাপ্তদের নিয়ে হবে কমিউনিটি পুলিশ। এ ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়ের।